গল্প বলি এসো। আজ শোনাবো তাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা চিংড়ি উপন্যাসের চতুর্থ পর্ব। যদি তোমাদের শুনতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো, সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিতে প্রেস করে দিও। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যেই তাদের জানাই আমার আন্তরিক শুভকামনা। তাহলে শুরু করি আজ চতুর্থ পর্ব, চিংড়ি। ভেলায়ুধন জিজ্ঞেস করলো, আমাদের চেম্পনকুঞ্জ মামা তাহলে এদের মধ্যে কোন জাত? পুন্নন একটু মুচকে হাসলো। রামন মুপ্পন বলল, মুকাওয়ান। পুন্নন সেই মিচকে হাসি হাসতে হাসতে বলল, ভেলায়ুধন তো এখন চেম্পন মামার জাত খুঁজবেই। আচ্চকুঞ্জ জিজ্ঞেস করলো, তার মানে? ওর মেয়ের যে বিয়ের কথাবার্তা চলছে। আচ্চকুঞ্জ বলল, ভালো কথা, মেয়েটা ভালো মেয়ে। কথাটা আয়ানকুঞ্জের ভালো লাগলো না। ও বলল, চেম্পনকুঞ্জের সবকিছুই আচ্চকুঞ্জের ভালো লাগে। তারপর আয়ানকুঞ্জ ভেলায়ুধনকে বলল, ওই হারকিপ্পন চেম্পনকুঞ্জের হাত দিয়ে একটা পয়সা গলবে না, তাই তো মেয়েটাকে ওই রকম ধিঙ্গি করে রেখেছে, বিয়ে দিচ্ছে না। আচ্চকুঞ্জের কথাটা শুনে রাগ হলো। কেন ভাই এসব আজে বাজে বকছিস? মেয়েটার বিয়ের কথা হচ্ছে, এখন এইসব কথা বলে কি বিয়েতে বাগড়া দেওয়া উচিত? আমরা তার পাড়া প্রতিবেশী, আমাদের কি এটা ভালো দেখায়? আয়ানকুঞ্জ বলল, আরে আমি যা বলছি ঠিকই বলছি। আস্তি এতক্ষণ চুপ করে বসেছিল, এখন এমন একটা কথা জিজ্ঞেস করলো যে তাতে ওদের কথাবার্তার মোড় ঘুরে গেল। জাল আর নৌকো কেনার অধিকার নেই, অথচ জাল আর নৌকো কিনছে, এমন কি কেউ দেখেছ? আয়ানকুঞ্জ বলল, হ্যাঁ, তা দেখেছি বই কি, তবে সে নৌকো আর জাল বেশি দিন টেকেনি। গাঁয়ের ওয়ালাকারনদের কাছে খোঁজ নিলেই জানতে পারবে কোন কোন পরিবার এরকম জাল আর নৌকা কিনেছে। রামন মুপ্পন বলল, চেরতলার পাল্লিকুন্ননাথ জেলে, আল্লেপ্পিতে পারুতি জেলে, আর এখানে কুন্নেলেতে রামন কুঞ্জ জেলে। পুন্নন জিজ্ঞেস করলো, নৌকো আর জাল কেনার অনুমতি যদি মোড়ল দেয় তাহলে তাকে কত দক্ষিণে দিতে হয়? রামন মুপ্পন বলল, 7টা তামাক পাতা আর 15টি টাকা, এটা ওয়ালাকারনদের দিতেই হবে। তারপর মোড়লের অধিকার আর তার পাওনা নিয়ে অনেক কথা হলো। মোড়লদের কত অধিকার জেলেদের ওপর, মোড়লদের এই দাবি, এত মাতব্বরি ভেলায়ুধনের ভালো লাগে না। সে জিজ্ঞেস করলো, নিজের টাকায় জাল আর নৌকো কিনবো, তার জন্য মোড়লকে টাকা দিতে হবে কেন? পুন্নন ভেলায়ুধনের কথার জের টেনে বলল, দেখো দেখো কাণ্ড দেখো, বেটা এখনই যেন চেম্পনকুঞ্জের জামাই হয়ে গেছে, কথা বলছে দেখো না। আয়ানকুঞ্জ তাতে সায় দিল, তবে ওর আরো একটু বলার ছিল। মোড়লকে কিছু না দিয়ে, কিছু না জানিয়ে চেম্পনকুঞ্জ জাল আর নৌকা কিনুকি না, তখন চেম্পনকুঞ্জ আর তার জামাই দেখবে ক্ষণ মজাটা। আয়ানকুঞ্জ তাল ঠুকে বলল, চেম্পনকুঞ্জ জাল আর নৌকা কিনে নিয়ে এলে পর মোড়লের অনুমতি ছাড়া মাছ ধরতে কি করে যায় দেখে নেব একবার। জাল আর নৌকো নিয়ে ওকে আর মাছ ধরতে যেতে হবে না, তা আমি বাজি রেখে বলতে পারি। ভেলায়ুধন ভাবল ওর এই তাল ঠোকার পাল্টা জবাব দেবে, কিন্তু তারপরে ভাবল কি অধিকারে, তবে চুপ করেও রইল না। আয়ানকুঞ্জের কথায় প্রতিবাদ করে বলল, তোমাদের সকলের চেম্পনকুঞ্জের ওপর হিংসে। জেলেদের মধ্যে হিংসে ঈর্ষে আছে নাকি রে? তাছাড়া আর কি? ওদের কথা কাটাকাটি ঝগড়া শুরু হয় দেখে আচ্চকুঞ্জ ভেলায়ুধনকে বলল, একটু চুপ কর না বাবা। কিছুক্ষণের জন্যে সকলেই চুপ করে রইল। এদিকে জেলেদের মধ্যে এইসব কথাবার্তা হচ্ছে,
আর ওদিকে চাকি দিবা স্বপ্ন দেখছে, শীঘ্র সে নৌকা আর জালের মালিকের বউ হতে চলেছে। ওর অনেক দিনের একটা স্বাদ আজ মিটতে চলেছে। এর জন্য স্বামী স্ত্রী কত কষ্ট করেছে। পাড়া প্রতিবেশী, অন্যান্য জেলেনিদের চেয়ে ওর ভাগ্য সত্যিই ভালো। নৌকো আর জালটা হয়ে গেলেই কারুতাম্মার বিয়ের ভাবনা আর ভাবতে হবে না। তখন অনেক ভালো ভালো জামাই পাওয়া যাবে। চাকি খুশিতে ডগমগ হয়ে তার মেয়েকে বলল, খুকি, তোর বাবার খুব ইচ্ছে যে এবছর মাছের মরশুমের পর জমি আর বাড়ি কিনে তোর বিয়ের ব্যবস্থা করবে। কারুতাম্মা কিছু বলল না। চাকি নিজেই বলে চলল, সাগর মা মুখ তুলে চেয়েছেন, ধার দেনা কিছুই নেই। মাছের মৌসুম খারাপ হলেও কেউ তাগাদা দিতে আসবে না। চাকির কথা শেষ হওয়ার আগেই কারুতাম্মা বলে উঠল, আমাদের ধার দেনা কিছুই নেই কেমন করে? চাকি বুঝতে পারল যে মেয়ে পারিকুট্টির দেনার কথা বলছে। চাকি একটু ঘাবড়ে গেল, কোনো রকমে তালগোল পাকিয়ে জবাব দিল, আরে ওটা আবার ধার নাকি? কারুতাম্মা একটু রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, তবে কি? চাকি বলল, আরে ওর টাকাটা এখন না দিলেও ও তো আর আমাদের জাল আর নৌকা নিয়ে পালাবে না। সে ছোট মিয়া অমন সাদাসিধে ভালো লোক বলে। চাকি রেগে গিয়ে বলল, বলি ছোট মিয়ার নামটা খুব মিষ্টি লাগে বুঝি তোর? কারুতাম্মা চুপ করে রইল। মার প্রশ্নে এবার ও একটুও ভয় পেল না। চাকি আবার বলল, ভালোভাবে রীত ভিত বজায় রেখে চললে কোনো ভালো ছেলে হয়তো তোমার বরাতে জুটতে পারে, নইলে ভাগ্যে যে কি আছে সাগরমাই জানেন। কারুতাম্মা মার কথায় এবার একটুও ভয় পেল না, বরঞ্চ মাকে শক্ত করে চেপে ধরল। মা, তুমি কি বলতে চাও যে আমি খারাপ মেয়ে? চাকি মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে বলল, ওই ছোট মিয়া তোর কে শুনি? এ কথার উত্তরে কারুতাম্মা কিছু বলতে পারল না। শুধু মার অভিযোগে ওর চোখ দুটো জলে ভরে এলো। ও কি অন্যায়টা করেছে? প্রতিবার মা এমনি করে ওকে খোঁচা মেরে কথা বলে কেন? কারুতাম্মা যে খারাপ কিছু করেনি তা তো মাও জানে। আজ পর্যন্ত ও খারাপ পথে পা বাড়ায়নি। মুখ বুজে হিসেবি বুদ্ধিমতী মেয়ের মতোই ও চলেছে। তবে হ্যাঁ, পারিকুট্টির কাছে এরকম ভাবে ধার নেওয়াটা উচিত হয়নি। ধারটা শোধ করে দিতে বলে ও কি খুব কিছু অন্যায় করেছে? পারিকুট্টির ওপর ওর একটা টান আছে, তাই পারিকুট্টির ক্ষতি হলে ওর খারাপ লাগে। চাকি আপন মনেই গজগজ করতে লাগলো, মেয়েটার বিয়েটা আগেই দেওয়া উচিত ছিল, তা ওর বাপ কি আর এসব দেখবে? তারপর একটু নরম সুরে মেয়েকে বলল, খুকি, তোর জন্যেই তোর বাবা এত কষ্ট করছে। তুই যেন মা বাবার মুখে কালি ঢালিসনি। কারুতাম্মা চুপ করে রইল। চাকি বলল, সোনা মেয়ে, আমি একটা কথা তোকে খোলাখুলি জিজ্ঞেস করি, সত্যি উত্তর দিস। মুসলমান ছোড়াটার জন্যে তোর মন কাঁদে নাকি? না বলাটাই কারুতাম্মার উচিত ছিল, কিন্তু ও চুপ করে রইল। ওকে অমনি নিশ্চল ভাবে বসে থাকতে দেখে চাকির ভয় লেগে গেল। ভয়ে আর ভাবনায় চাকি চেঁচিয়ে উঠল, হেই গো সাগর মা, আমার সোনা মেয়েটাকে ওই পাজি মুসলমান ছোড়াটা বশ করেছে গো। কারুতাম্মা তাড়াতাড়ি মার মুখ চেপে ধরল, তুমি পাগলের মতো এসব কি বকছো মা? মা কিছুক্ষণ চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর ওপরই আমাদের মান সম্মান সব নির্ভর করছে। দেখিস তুই আমাদের ডুবস নেই। মার এই কথার পরও মুসলমান ছেলেটার উপর তার বিন্দুমাত্র আকর্ষণ নেই, এ কথা কারুতাম্মা বলতে পারল না। সেই দিনই সন্ধ্যের পর আচ্চকুঞ্জ চেম্পনকুঞ্জর বাড়ি এলো। জেলেদের মধ্যে কি সব কথাবার্তা হচ্ছে তা ও চাকিকে শোনালো। বুঝলে চাকি, মনে হয় জেলেদের মধ্যে কেউ কেউ কিছু গোলমাল করার চেষ্টা করছে। এদের সর্দার হচ্ছে আয়ান কুঞ্জ আর রামন মুপ্পন।
চেম্পনকুঞ্জ ফিরলে পরেই প্রথমে এই সব গন্ডগোল মেটাতে হবে। দেখো, আমি আর চেম্পনকুঞ্জ ছোটবেলা থেকেই একসঙ্গে খেলা করেছি, একসঙ্গে মিলেমিশে এত বড়টি হয়েছি। চেম্পনকুঞ্জের পেছনে এমনি ভাবে সকলকে লাগতে দেখলে আমি চুপ করে থাকি কি করে বলো? মেয়ের হাবে ভাবে মনের শান্তি তো নষ্ট হয়েই ছিল, এবার আচ্যকুঞ্জের কথা শুনে চাকি যেন একেবারে বসে পড়ল। যদি গায়ের লোক তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তার ফল যে কি হবে তা চাকির ভালো করেই জানা আছে। এত বড় কিছু একটা দোষ তারা করেনি, মেয়ের বিয়ে দেয়নি ঠিকই, কিন্তু তা বলে সেটা কি একটা এমন কিছু দোষের? এমনি ভাবে তাদের পেছনে লাগাটা কি ঠিক? চাকি তাই চেম্পনকুঞ্জের আসার প্রতীক্ষায় উদগ্রীব হয়ে বসে রইল। জেলে সমাজের মাতব্বর হয়ে বুড়ো রামন মুক্পন, আয়ানকুঞ্জ এবং আরো দুজন মিলে মোড়লের সঙ্গে দেখা করতে গেল। সঙ্গে দক্ষিণা নিল 7টা তামাকের পাতা আর 15টা টাকা। মোড়ল বাড়িতেই ছিল, তারা মোড়লের কাছে আবেদন জানালো, কর্তা, চেম্পনকুঞ্জ যে আমাদের গা একেবারে খারাপ করে দেওয়ার জোগাড় করেছে। ঘরে একটা ধিঙ্গি মেয়ে, বিয়ে দেয়নি, মেয়েটা আবার সারা দিন এখানে সেখানে ট্যাংট্যাং করে ঘুরে বেড়াচ্ছে। মোড়ল সব শুনে গম্ভীর হয়ে ঘাড় নেড়ে বলল, দেখি কি ব্যবস্থা করা যায়। আয়ানকুঞ্জর কিন্তু মনে হলো নালিশটা ঠিক যেন জুৎসই হলো না। মোড়ল যেন ওদের এই অভিযোগে খুব বেশি গা দিল না। ওরা তাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। জবাবের শেষেও ওদের ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে মোড়ল জিজ্ঞেস করল, কিরে, তোরা এখনো যে দাঁড়িয়ে রইলি? আয়ানকুঞ্জ বলল, আগে আর একটা নিবেদন আছে। কি? ওই সমস্ত মেয়েটা অমনি ভাবে ঘুরে ঘুরে গাঁয়ের ছেলে ছোকরাগুলোর স্বভাব চরিত্র নষ্ট করছে, আর ওদিকে চেম্পনকুঞ্জ তার বিয়ের ব্যবস্থা না করে নৌকো আর জাল কিনতে গেছে। এ খবরটা মোড়লের জানা ছিল না। জিজ্ঞেস করলো, জাল আর নৌকো কিনতে টাকা পেল কোথায়? টাকা পেল কোথায় তা তো এরাও জানে না। তাই আয়ানকুঞ্জ মাথা চুলকে বলল, কি জানি, তবে ও তো যাতে ওয়ালা কারণ। ওকে কি আর জাল আর নৌকো কেনার হুকুম আপনি দিয়েছেন? আমি হুকুম দিয়েছি? আমাকে কিছুই বলেনি। আমাদের এখন তাহলে কি করা উচিত কর্তা? মোড়ল একটুখানি ভাবল, তারপর বলল, চেম্পন হয়তো ভাবছে দিনকাল সব বদলে গেছে। আয়ানকুঞ্জ বলল, আগে হ্যাঁ, তাই হয়তো ভাবছে। মোড়ল তখন বলল, আচ্ছা, ও নৌকো নিয়ে আসুক, ও নৌকোয় মজুরি খাটতে কে কে যায় আমাকে জানাবি। আয়ানকুঞ্জ বলল, আগে হ্যাঁ, তাই জানাবো। আমরা তো কেউ যাবই না, তবে কতকগুলো জোয়ান ছোকরা আছে, তারা কি করবে ঠিক বুঝতে পারছি না। ভেলায়ুধনের কথা ভেবেই আয়ানকুঞ্জ এই কথাগুলো বলল, কিন্তু মোড়ল তাতে বেশি গা দিল না। মোড়ল জানতো যে ওর হুকুমকে অগ্রাহ্য করার সাহস এখনো কারোর হয়নি। মোড়ল আয়ানকুঞ্জকে বলল, আচ্ছা, সেসব আমি দেখব, তোরা আগে গাঁয়ের লোকদের জানিয়ে দে যে নৌকো কেনার হুকুম আমি দিইনি। মোড়লকে চেম্পনকুঞ্জের নামে লাগিয়ে বেশ খুশি মনেই ওরা বাড়ি ফিরল। ফেরার পথে ওরা বাড়ি বাড়ি গিয়ে মোড়লের হুকুমের কথা জানালো। ভেলায়ুধনই শুধু মোড়লের কথা কানে নেবে না, আয়ানকুঞ্জ তা জানত, কিন্তু ও আর কি বা করতে পারবে? একটা ছোট্ট কুকুরের মতো তরপাতে পারবে, কিন্তু কামড়াতে পারবে না। ওকে এর ফলও ভোগ করতে হবে। চাকিও সমস্ত খবর পেল। মোড়লের কোপে পড়ে অনেক জেলে পরিবারের সর্বনাশ হয়েছে, সে কথা চাকি খুব ভালো করেই জানে। মোড়লের কথা না শোনার ফলে অনেক পরিবারকেই রাতারাতি ঘর ছাড়তে হয়েছে, কিন্তু বাড়ি ছেড়ে যে অন্য গাঁয়ে গিয়ে জেলের কাজ করে খাবে তাও হচ্ছে না। মোড়লের কোপ সে গাঁয়ে গিয়েও পড়বে। যারা এমনি ভাবে মোড়লের কোপে পড়ে তাদের ধর্ম পর্যন্ত বদলাতে হয়। কিন্তু আজকাল অবশ্য ঠিক আগের মতো নেই, দিনকাল অনেক বদলে গেছে।
কিন্তু মোড়লের ক্ষমতা যে একেবারেই কিছু নেই তা ঠিক নয়। আজও যদি মোড়ল হুকুম করে তাহলে নৌকোয় কাজ করার লোক না পাওয়া যেতে পারে। এমনও হতে পারে যে কেউ জন্মালে বা মরলে বাড়িতে কেউ পা দেবে না। সত্যিই মিনসের ভীমরতি ধরেছিল, নইলে নৌকো আর জাল কিনতে যাওয়ার আগে দক্ষিণে দিয়ে মোড়লের হুকুমটা নেওয়া উচিত ছিল। কিন্তু ওরা কার কাছে কি অপরাধ করেছে যে এমনি ভাবে ওদের নামে সকলে গিয়ে মোড়লকে লাগিয়েছে? ইতিমধ্যে জেলেদের মধ্যে মোড়লের আদেশ ছড়িয়ে পড়েছে। সকলেই চেম্পনকুঞ্জকে একঘরে করে দেওয়ার কথা নিয়ে বলাবলি করছে। ডাগর মেয়ের বিয়ে না দিয়ে জাল নৌকো কিনতে যাওয়ার ফল দেখো। এখন বোঝো ঠেলা, মোড়ল কি আর অমনি ছাড়বে? এই সব কথাবার্তা কারুতম্মার কানেও এসে পৌঁছলো। বেচারি সব শুনে বসে বসে নিজেকে দুষতে লাগলো। আমার জন্যেই আমার মা বাবার আজ এই দুরবস্থা। আমার মতো হতভাগিনী বোধহয় আমাদের জেলে সমাজে আর একটিও নেই। আমি কি মেয়ে হয়ে জন্মাতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম আমার শরীরটা এত তাড়াতাড়ি বেড়ে উঠুক? আমি তো আমার সমাজের মুখ নিচু করিনি। আমি যদি আইবুড়ো থাকি তাহলে অন্যের কেন গা জ্বলে? একটা জিনিস কিন্তু কারুতাম্মা ঠিক বুঝতে পারেনি, ওর বাবার মতো অবস্থার অনেক জেলেই ওদের সমাজে আছে। তারা কেউ জাল কিনতে পারলো না, আর ওর বাবা পারলো। কাজেই অন্য জেলেরা তা সহ্য করে কি করে? তাদের রাগ আটকায় কে? মা আর মেয়ে তাই খুবই ভয় আর ভাবনায় চেম্পনকুঞ্জের ফেরার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে পাড়াপড়শিদের ঘরে এই ছাড়া আর কথা নেই। কালীকুঞ্জের বাড়িতে 4-5 জন জেলে নিয়ে একসঙ্গে বসে এই গল্পই করছিল। চাকি আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছিল। এক জেলেনি বলল, পারিকুট্টি আর কারুতাম্মার মধ্যে কিছু একটা আছে গো। আমি নিজের চোখে দেখেছি। নৌকোর আড়ালে বসে দুজনে কি হাসাহাসি ঢলাঢলি করছিল। আরে, এর জন্যেই তো কারুতাম্মার বিয়ে দিচ্ছে না। মেয়ের নামে এমনি বদনাম কোন মা সহ্য করতে পারে? চাকি নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য বাঘিনীর মতো আড়াল থেকে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। আর তারপরেই শুরু হলো জেলেনিদের মুখের আগল খুলে খিস্তি খেউর। এক জেলেনি বলল, আরে, যেমনি মা তেমনি তো মেয়ে হবে নাকি? মা তার ডবকা বয়সে কি করেছিল তা একবার জিজ্ঞেস কর না। চাকিও ছাড়বার পাত্র নয়, বলল, এই মাগি, আমার নামে তো খুব বলছিস। বলি, তোর ছোট ছেলের আসল বাপটাকে শুনি। শুটকি মাছ কেনার জন্যে আগাম টাকা দিতে যে মুসলমানটা আসতো, সে মিনসেটা ওই ছেলেটার কে শুনি? আরে জানি রে জানি, তোদের সকলের কেচ্ছাই জানি। শুধু আমার আর আমার মেয়ের নামে বললে কি হবে? তোদের সকলেরই সব ঝুড়ি ঝুড়ি কেচ্ছা আছে। চাকি একদিকে আর অন্য সব জেলেনিরা আর একদিকে, কিন্তু চাকি একাই 100। কারুতাম্মা বেড়ার পাশে দাঁড়িয়ে সমস্ত শুনছিল। সব শুনে ও কেমন যেন হতভম্ব হয়ে গেল। ওর মাও তাহলে তার ডাগর বয়সে অন্য আর একজনকে ভালোবেসেছিল? আর ওই যে সব অন্য জেলেনিরা, তাদের কারুরই তাহলে হৃদভিতের ঠিক ছিল না? তাহলে এতদিন ধরে তাদের সমাজে যে ভালো মন্দ আচার অনাচারের কথা চলে আসছে, তার তাহলে কোনোই মানে নেই? সবই তাহলে বানানো গল্প? কিন্তু কিন্তু এই সব মেয়েদের রীত খারাপ থাকা সত্ত্বেও সমুদ্র তো ঠিক সেই আগের মতোই বিছিয়ে পড়ে আছে, শুকিয়ে তো যায়নি। আজও তো সেই সমুদ্রে জেলেরা নৌকো নিয়ে নামছে, বৃষ্টি পড়ছে, জেলেরা মাছ ধরে তাদের রুজি রোজগার করছে। তাহলে ওসব কথার মানে কি? ঝগড়া জমে আসার পর জেলেনিরা আবার কারুতাম্মাকে নিয়ে পড়ল। কারুতাম্মা আর শুনতে পারল না। ও লজ্জায় নিজের কান চেপে ধরল। সমস্ত মিথ্যে কথা, একেবারে ডাহা মিথ্যে। পারিকুট্টি নাকি ওকে রেখেছে। তেজি ঘোড়ার মতো ওই মেয়েটাকে মুসলমান ছাড়া আর কেউ বাগিয়ে চলতে পারবে না। পারিকুট্টির কাছ থেকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিলে ওদের লাভ কমে যাবে যে।
ছি ছি, এসব কি কেচ্ছা মাগো, কি ঘেন্নার কথা! এসব তো ডাহা মিথ্যে কথা। তাহলে এতক্ষণ ধরে ওইসব জেলেনি আর তাদের মেয়েদের যে কেচ্ছা ও শুনল, তা সব তাহলে বাজে কথা? নিশ্চয়ই তাই। চাকির মুখের সঙ্গে এঁটে উঠতে না পেরে কালীকুঞ্জ বলল, দেখো না এবার মজাটা, মোড়ল ঠিক করে ফেলেছে, দেখ তোদের কি অবস্থা হয়। চাকির আর সহ্য হলো না, ও মুখ ভেঙচিয়ে বলে উঠল, মোড়ল কি ঠিক করেছে? কি করবে আমাদের শুনি? তখন কালো মতো একটা জেলেনি বলল, তোরা আমাদের সমাজের মুখে চুনকালি দিচ্ছিস, তোদের কিভাবে জব্দ করতে হয় মোড়লের তা খুব ভালোভাবেই জানা আছে। চাকি বেপরোয়া ভাবে বলল, মোড়ল আমাদের করবেটা কি শুনি? অত কি তার ধার ধারি? বেশি কিছু করতে এলে হয় মুসলমান হব, না হয় খ্রিস্টান হব। তখন অন্য একটা জেলেনি বলল, ওহ তাই বল, ভেবেচিন্তেই মেয়েকে মুসলমানের সঙ্গে ঢলাঢলি করতে দিয়েছিস। আর একটা জেলেনি বলল, হ্যাঁ হ্যাঁ, মেয়ে আর মা দুজনেরই তাতে উপকার হবে। চাকিও সমানে উত্তর দিল, তাতে আর দোষের কি বল? মার কথা শুনে কারুতাম্মার সারা গা শিরশির করে উঠল, সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি ও সারা দেহে আর মনে ছড়িয়ে পড়ল। এটা একটা বেদনা না আশ্বাস ও বুঝে উঠতে পারছিল না। এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের ৪র্থ পর্ব। আমার গল্প যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিও। এরপর আবার অন্য একটি পর্ব নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই, আজ আসি।